হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটি ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের একটি চ্যাপ্টার তোমাদের আছে কার্যক্ষমতা শক্তি, তার পার্ট 1 ভিডিও। এখানে কিছু কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সঙ্গে বিষয়গুলো বুঝিয়ে দেব। তো প্রথম কোশ্চেন আছে স্থিতিশক্তি। এখানে 4টি অপশান আছে এমসিকিউ এর কোশ্চেন। সর্বদাই ধনাত্মক, সর্বদাই ঋণাত্মক হতে পারে, আর উভয়ই হতে পারে, ধনাত্মক ঋণাত্মক দুটোই, না কোনোটি নয়, কোনটি হবে? এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে এ, কারণ গতিশক্তিকে মাপা হয়। আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। এই যে গতিশক্তি, তার মাপার সমীকরণ কি? হাফ এম ভি স্কোয়ার। তো হাফ তো একটি ধ্রুবক রাশি, এটা তো তোমরা বোঝো। হাফ হচ্ছে একটি ধ্রুবক রাশি, এই ঋণাত্মক হওয়ার প্রশ্নই নেই। ঋণাত্মক হলে এখানে সাইন থাকতো। এম মানে বস্তুর ভর, সেটিও ঋণাত্মক হওয়ার সম্ভব নয়। থাকলো কি ভি। ভি মানে হচ্ছে বস্তুর বেগ। বেগ যদিও বা ঋণাত্মক হয়, কিন্তু ভি স্কোয়ার কোনো ঋণাত্মক রাশি, যদি ধরলাম বেগ ভি, ভি হচ্ছে ঋণাত্মক, তা কোনো ঋণাত্মক রাশির স্কোয়ার করলে কি হয়? সেটি ধনাত্মকে পরিণত হয়। ফলে আলটিমেটলি সম্পূর্ণ এই রাশিটি কি হলো? ধনাত্মক। তার মানে গতিশক্তি সর্বদাই কি হয়? ঋণাত্মক। তবে স্থিতিশক্তি ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, এই প্রসঙ্গে বলে রাখলাম। এবারে কথা হচ্ছে কি, যে অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? অশ্বক্ষমতা আর ওয়াটের মধ্যে সম্পর্ক এরকম লিখবে। এর আনসার হিসাবে লিখবে যে 1 অশ্বক্ষমতা মানে 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তো এটার উত্তর এটাই হবে, এভাবে লিখবে। এবার চলে আসি কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোণের মান কত হয়? এখানে অ্যাকচুয়ালি পুরো স্টেটমেন্ট দিয়ে তোমরা লিখবে। এর মান হচ্ছে কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা তো তোমরা সংজ্ঞা হিসাবেই জানো যে যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয়, কার্যহীন বলের কথাই বলি, এবং বলের প্রয়োগবিন্দুর সরণ ঘটল, কিন্তু প্রযুক্ত বলের অভিমুখ আর বলের প্রয়োগবিন্দুর সরণ যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, লম্বভাবে মানে কি? তাহলে সেক্ষেত্রে ওই বল দ্বারা কোনো কার্য হয় না, সেই বলকে কার্যহীন বল বলে। তা এই যে পরস্পর লম্বভাবে থাকে মানে তাদের মধ্যবর্তী কোণ কত? প্রযুক্ত বল মানে বলের অভিমুখ আর প্রয়োগবিন্দুর যে সরণ ঘটলো, সেই সরণের অভিমুখের মাঝখানে কি কোণ থাকবে? 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর লম্ব থাকবে। এবারে হচ্ছে কি 4 নম্বর কোশ্চেন। দেখো, একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রযুক্ত হলে বস্তুর সরণ হয় 15 মিটার, কৃতকার্যের পরিমাণ কত? তো তোমরা এই অঙ্কগুলো সলভ করার সময় একটু ভাষাটা ভালো করে লিখে দিচ্ছি, লিখবে। আমরা জানি যে W ইকুয়াল টু F ইন্টু ডি। এখানে W ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু কোশ্চেন মার্ক, F ইকুয়াল টু প্রযুক্ত বল। যেরকম সঠিক লেখার নিয়ম সেটাই বলছি আমি, প্রযুক্ত বল। এখানে বলের মান দেখো দেওয়া আছে কত? 80 N। আর ডি ইকুয়াল টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। বলের সংক্ষেপে লিখছি বলের প্রয়োগ বিন্দুর সরণ। তো এই সরণের মান আমাদের এখানে কত বলেছে? 15 মিটার। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, বলের মান নিউটনে আছে মানে একক নিউটন, আর সরণের মান মিটারে আছে, তার মানে এটা এসআই সিস্টেম। সুতরাং কার্যের যা পরিমাণ আসবে, অর্থাৎ W ইকুয়াল টু F ইন্টু ডি। F মানে 80, ডি মানে কত আসলো? 15। তো এসআই পদ্ধতিতে বলের কৃতকার্যের একক কি? জুল। তাহলে এখানে জুল লিখবে। অ্যাকচুয়ালি নিউটন ইন্টু মিটার, যাকে জুল বলে। তো এখানে হচ্ছে কত? 8 15 120, আর এখানে একটা শূন্য, 1200 জুল। এরকম ক্লিয়ার আনসারটাকে আন্ডারলাইন করে দিয়ে এখানে লিখবে আনসার। এইভাবে অঙ্কগুলো করবে, তাহলে ফুল মার্কস পাবে। একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1, কথাটা চিন্তা করবে, হলে তাদের ভরের অনুপাত কত? যে বিষয়টি দেওয়া আছে সেটা মার্ক করে রাখবে। কার অনুপাত দেওয়া আছে? গতিশক্তির। এবং কত আছে? 4:1। আর কি বের করতে হবে? ভরের অনুপাত। তো একই রকম ভরবেগ আছে। তো আমি এখানে একটি বস্তুর ভর আমি ধরলাম, প্রথম বস্তুর ভর ধরলাম, প্রথম বস্তুর ভরকে আমরা বড় হাতের এম ধরলাম, আর দ্বিতীয় বস্তুর ভরকে আমরা ছোট হাতের এম ধরলাম, এবং সঙ্গে সঙ্গে আমরা তাদের গতিশক্তি E1 ও E2 ধরলাম। এরকম ধরতে পারি। তাহলে লিখছি আমি প্রথম বস্তুর ভর
ইকুয়াল টু বড় হাতের এম কমা গতিশক্তি ইকুয়াল টু E1 লিখলাম। এখানে কিন্তু অবশ্যই ধরি কথাটি লিখবে। আর দ্বিতীয় বস্তুর ভর ধরলাম ছোট হাতের এম আর তার গতিশক্তি ধরলাম E2। প্রথম কথা আসি, প্রথমে যে কথাটি বলা আছে যে অতএব E1 বাই E2 এই দুটো শক্তির অনুপাত আছে 4:1। 4:1 মানে 4/1। তাহলে তো তোমরা বলতেই পারো যে E1 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 4E2। এটা কিন্তু কাজে লাগবে। এবার যদি আমি বলি প্রথম বস্তুর ভরবেগ যেটাকে অ্যাকচুয়ালি রৈখিক ভরবেগ বলে, সেই ভরবেগ যদি আমরা p লিখি তাহলে p ইকুয়াল টু √2m। প্রথম বস্তুর ভর কি ধরেছিলাম আমরা বড় হাতের m, তাই বড় হাতের m E1 লিখলাম। আর দ্বিতীয় বস্তুর ভরবেগ এটাও p, কেন কি দুইজনের ভরবেগ সমান তাই দুটোই p দিয়ে লিখলাম, তাহলে 2m E2। তো প্রশ্ন মতে ATQ বলছে এই দুটোর ভরবেগ সমান। এই যে কোশ্চেনে দেখো একই ভরবেগের, তাহলে ভরবেগ √2m E1 ইকুয়াল টু √2m E2। দেখো উভয় পক্ষে রুট উঠে গেলে থাকে কি 2m E1 ইকুয়াল টু 2m E2। 2 আর 2 কাটলো। এবারে আমরা ভরের অনুপাত চেয়েছে তো m/m লিখলাম, তাহলে থাকবে কি এখানে E2/E1। আমি জায়গা নেই জন্য পাশে লিখছি E2 বাই, এই যে দেখো আমরা এখানে করে রাখছিলাম E1 ইকুয়াল টু 4E2, তাহলে এই যে E1 এর জায়গায় 4E2 লিখলাম। E2 কাটলো কি থাকে 1/4 মানে 1:4। তাহলে অনুপাতটা কি হলো 1:4। একটু ভাষায় উত্তরটা লিখবে নির্ণেয় অনুপাত 1:4। এই হচ্ছে বিষয়টি। এবার বলছে প্রমাণ করো যে রৈখিক ভরবেগ p ইকুয়াল টু 2E/v। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো, রৈখিক ভরবেগ যাকে p দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা আসলে কি mv, মানে বস্তুর ভর আর বেগের গুণফল। এখানে বিষয়গুলো উল্লেখ করবে যে m হচ্ছে, যেখানে m হলো বস্তুর ভর আর v হলো বস্তুর গতিবেগ। তাহলে আমি যদি এটাকে একটু সরিয়ে লিখি p ইকুয়াল টু mv, একটা কাজ করি এটাকে 2 × হাফ লিখলাম, কারণ এই 2 আর 2 যদি আমি কাটি তাহলে কিন্তু এখানে যে 1 ছিল সেটাই পাওয়া যায়, অর্থাৎ এই 1 এর পরিবর্তে 2 × হাফ লিখতে পারি। লিখি সেটাকে পরিষ্কার করে 2 × হাফ। এই এমটাকে এমই লিখলাম, ভিকে বাড়িয়ে আমি ভি স্কোয়ার লিখলাম, একটা ভি বেশি গুণ করলাম, তাহলে সেই ভিটা ঠিক রাখতে গেলে নিচে আমাকে ভি দিতে হবে। তো এবারে একটা কথা চিন্তা করো, 2 এই হাফ এম ভি স্কোয়ার, ভালো করে দেখো হাফ এম ভি স্কোয়ার, এদেরকে যদি আমি ওপরে রাখি তাহলে হাফ এম ভি স্কোয়ার, নিচে ভি থাকলো। হাফ এম ভি স্কোয়ারকে কি বলা হয় গতিশক্তি, যাকে ই দিয়ে লেখে E/v। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম 2E/v। এটাই আমাকে শূন্যস্থানে দেখো বসানো আছে, এটা প্রমাণ করতে বলছে প্রুফড। তাহলে এখানে শুধু একটি কথা, ইটা কি সে কথাটা বলবে, যে এখানে লিখবে যেহেতু ই বা ইকুয়াল টু গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে এখানে একটা জায়গায় লিখবে, আমার এখানে জায়গা শর্ট তাই লিখলাম না। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে এই বিষয়টি প্রমাণ হলো যে p ইকুয়াল টু 2E/v। এবার চলে আসি 7 নম্বর কোশ্চেন, কিলোওয়াট কোন ভৌত রাশির একক? ওয়াট যে ভৌত রাশির একক, কিলোওয়াটও সেই ভৌত রাশির একক, জাস্ট এটা ওয়াটের মানে 1000 গুণ, মানে বড় মানে। তাহলে ওয়াট কার একক ছিল? ক্ষমতার একক। তাহলে এখানে উত্তর কোনটা হবে? সি, ক্ষমতার একক। এখানে কিন্তু আনসার দিয়ে লেখার নিয়মটা বলছি, আনসার লিখে ব্র্যাকেটে সি লিখবে এবং ক্ষমতা লিখবে, ওই রকম কোনো মার্ক করে আসবে না, সঠিক এমসিকিউ লেখার নিয়ম কিন্তু এটা। এবার গতিশক্তির মাত্রীয় একক কি, মাত্রীয় সংকেত কি?
গতিশক্তি আর কার্য এই দুটো কিন্তু মূলত একই বিষয়। তো কার্যের একক তোমরা কত জানো? তাহলে গতিশক্তির ভাষাটা লেখা উচিত, গতিশক্তির মাত্রীয় সংকেত ইকুয়াল টু, সংকেত বললে থার্ড ব্র্যাকেট, এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। তোমরা তো নিশ্চয়ই জানো যে কার্যের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। যদি ক্ষমতার মাত্রা বলে তাহলে কিন্তু এই জাস্ট এই 2 এর জায়গায় কিন্তু -3 হবে। যাই ক্ষমতার মাত্রা, শক্তির মাত্রা, কার্যের মাত্রা এগুলো একটু জেনে রাখবে। এবার একটা নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যা। 50 কেজি ভরের এক ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ পেরিয়ে 25 সেকেন্ডে উনি দোতলার উপরে উঠলেন। প্রতি ধাপের উচ্চতা বলেছে, প্রত্যেকটি ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার। ব্যক্তির ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা বের করতে গেলে এখানে বলে রাখি ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, কিন্তু কোনো বস্তুকে উপরে তোলার ক্ষেত্রে কৃতকার্যের মান হচ্ছে মূলত স্থিতিশক্তি, যেটাকে পোটেনশিয়াল এনার্জি বলে, বাই টাইম। তো আমাদের এখানে আগে স্থিতিশক্তি বের করতে হবে। তো শুরুতে আমরা করব কি, এরকম লিখব, এখান থেকে যদি শুরু করি, 75টি সিঁড়ির মোট উচ্চতা ইকুয়াল টু 75 ইন্টু 12 সেন্টিমিটার, কারণ প্রত্যেকটি সিঁড়ির উচ্চতা ছিল কি 12 সেন্টিমিটার। তো এই গুণটা করলাম না, পরে করছি। ওই লোকটির ভর, যেটাকে ব্র্যাকেটে এম বলবো, আর এই উচ্চতাটা মূলত এইচ লেখে। ভর হচ্ছে 50 কেজি। তোমরা যদি সিজিএসএ করো, কিলোগ্রামকে গ্রাম করলে আরও শূন্য বাড়াতে হবে। 50-র পাশে ভর আছে কিলোগ্রাম, এটা গ্রাম করলে ইন্টু 1000 গ্রাম। তাহলে এই একটা মান আসলো, এই একটা মান। অতএব এখানে স্থিতিশক্তি আগে বের করতে হবে। যেটা আমি বললাম স্থিতিশক্তি, ওটাই কৃতকার্য। কোনো বস্তুকে উপরে তুললে এই তুলতে যে স্থিতিশক্তি তার মধ্যে জমা হচ্ছে সেটাই কিন্তু কৃতকার্য। স্থিতিশক্তির সূত্র হচ্ছে mgh। এবার চলে আসি, এম মানে ভর আমরা কত পেলাম, 5-এর পাশে 1 2 3 4টা জিরো, এই হলো 4টা জিরো। জি মানে 980, এইচ মানে উচ্চতা, এখনই আমরা কত বের করে রেখেছি 75 ইন্টু 12। 75 ইন্টু 12 একটু গুণ করে দেখি, 75 ইন্টু 12 মানে 900। তাই শক্তির একক কি, আর্ক বা জুল। তা আমরা এখানে যেহেতু সিজিএসএ করছি কি লিখব, আর্ক। এই পরিমাণ আসলে স্থিতিশক্তি। অতএব ক্ষমতা ইকুয়াল টু, যে ক্ষমতা বের করতে বলছে, এই স্থিতিশক্তি বাই সময়। স্থিতিশক্তি কি ছিল, 5-এর পাশে 4টা জিরো ইন্টু 980 ইন্টু 900 বাই 25 আর্ক পার সেকেন্ড। এখানে হবে কি আর্ক পার সেকেন্ড, জুল পার সেকেন্ড হলে ওয়াট লিখতাম। তো 25 দিয়ে যদি এখানে কাটি, 50কে কাটলে 2, তারপরে আরও দুটো জিরো থাকছে। তো এবার হচ্ছে কি, একটু মাল্টিপ্লাইটা করি, 900 ইন্টু 980 ইন্টু 200, হ্যাঁ, ইকুয়াল টু আসলো 1764। তারপরে 1 2 3 4 5, 1 2 3 4 5 এত আর্ক পার সেকেন্ড। তো এই হচ্ছে এখানে ক্ষমতার পরিমাণ, যেটা হচ্ছে আমাদের সিজিএস সিস্টেম আমরা বের করলাম। তোমরা যদি শুরু থেকে সব এসআই সিস্টেমে নিয়ে আসো, এই ভরকে কিলোগ্রাম রাখলে এই সেন্টিমিটারটাকে যদি মিটারে কনভার্ট করো, আর তখন এই যে জি এর মান এখানে 9.8 লেখো, তাহলে এটা হবে জুল পার সেকেন্ড, যাকে লিখবো আমরা ওয়াট। এবার প্রশ্ন হচ্ছে কি, 1 ওয়াট আর 1 এইচপি এর মধ্যে কোনটির মান বেশি? তোমরা নিশ্চয়ই জানো
যে 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে 746 ওয়াট হচ্ছে 1 এইচপির সমান। তো এটা তোমরা লিখলে, যেহেতু দিয়ে লিখলে, তাহলে নিশ্চয়ই 1 এইচপি মান অনেক বড়, কারণ 1 এইচপি 746 ওয়াটের সমান। তাহলে 1 এইচপি ইজ গ্রেটার দ্যান 1 ওয়াট। এই হলো বিষয়টি, বা ভাষায় লিখবে এদের মধ্যে এইচপির মান বেশি। এবার এম ভরের কোনো বস্তুর গতিশক্তি যদি ই হয়, তাহলে তার রৈখিক ভরবেগ হবে, রৈখিক ভরবেগকে পি দিয়ে লেখে, যেটা একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমি বলে দেই, যে সম্পর্কটা পি হচ্ছে √2mE। এর প্রমাণটা আমি এখানে সময় হলে করে দিচ্ছি, নাহলে নেক্সট ভিডিওতে করব। তার মানে এখানে উত্তর কোনটা হলো? উত্তর হচ্ছে বি। ঠিক যেভাবে উত্তর লেখা শিখিয়েছি, সেটা হচ্ছে কি, আনসার লিখে লিখবে বি, তারপর লিখবে √2mE। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। ক্ষমতা ইকুয়াল টু বল ইন্টু বেগ। এই বেগ কথাটা কেন আসে? বলের সঙ্গে বেগ গুণ করলে তবে ক্ষমতা হয়, সেটাও একটু জানা দরকার। ক্ষমতা পি ইকুয়াল টু কী ছিল তোমাদের? W/T। আবার W ইকুয়াল টু কী ছিল? F ইন্টু D/T। এফটা যদি সরিয়ে নেই, তাহলে ওইদিকে থাকে কি? D/T। এবার চিন্তা করে দেখো, D/T মানে সরণকে যদি সময় দিয়ে ভাগ করি, সেটা বেগ বোঝায়। তার মানে কি হলো? F ইন্টু ভি, অর্থাৎ বল ইন্টু বেগ। ঠিক এভাবে এই শূন্যস্থানটি পূরণ করা যাবে। এইবার হচ্ছে কি, কোশ্চেন আছে, একটি বস্তুর ভর 200 কেজি, এসআই সিস্টেম, কিন্তু কত উচ্চতায় তুললে স্থিতিশক্তির মান হবে 9800 জুল। স্থিতিশক্তিও আছে এসআই সিস্টেমে, এটাও দেওয়া আছে কি, 200 কেজিটা দেওয়া আছে এসআই সিস্টেমে। তা উচ্চতা আমার দরকার। কোনো বস্তুকে নিচ থেকে উপরে তুললে এখানে স্থিতিশক্তির সূত্র কি? mgh, মনে রাখবে। তো আমরা লিখব শুরুতে, ধরি নির্ণেয় উচ্চতা, মানে যা আমাদের বের করতে বলেছে সেটা ইকুয়াল টু, উচ্চতা ইকুয়াল টু h মিটার। দেয়ারফর ATQ, আমাদের স্থিতিশক্তির সূত্র কি? mgh। m কত? 200 কেজি। জি কত? এসআই সিস্টেমের 9.8। এইচ মানে উচ্চতা, এটা হলো স্থিতিশক্তি। এই মানটি স্থিতিশক্তি আমরা বের করলাম সূত্র দিয়ে, কিন্তু বইয়ে বলা আছে, কোশ্চেনে বলা আছে 9800 জুল। এখানে ATQ এর সময় কোনো একক কোনো দিকে লিখতে হয় না। তো এখান থেকে যদি আমি এইচ কথাটি লিখি, তাহলে এইচ হবে, ভালো করে বুঝে নাও, 9800, উপরে কোনো আর রাশি নেই, আর নিচে এই দুটো আসবে। তাহলে এই দুটো বলতে কি, 200 ইন্টু 9.8। তো 0 দিয়ে 0 কাটলাম, এই পয়েন্ট যদি তুলে দেই উপরে 10 থাকে। এবার 98 হলো, 98 কাটলো, 2 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে 5 থাকে। দেয়ারফর h ইকুয়াল টু 5। অতএব এখানে লিখবে নির্ণেয় উচ্চতা ইকুয়াল টু, এইবার 5 কি এককটা লিখতে হবে, 5 মিটার। কারণ সম্পূর্ণ অঙ্ক আমরা এসআইতে করেছি, সেই জন্য আমরা এখানে মিটার ধরেছি। এবার বলছি 10 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বুলেটের গতিশক্তি কত? গতিশক্তির কিন্তু সমীকরণ হচ্ছে হাফ mv²। তা লিখবে, আমরা জানি গতিশক্তি, যাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ইকুয়াল টু হাফ mv²। তো এবার এখানে লেখো, এখানে m মানে ভাষা লিখবে বস্তুর ভর। তো আমি ভর ভাষা না লিখে সংক্ষেপে লিখলাম 10 গ্রাম। এই গ্রামটাকে আমরা একটু কিলোগ্রাম করে নেই, কারণ এসআই সিস্টেমে আমরা করতে চাইছি। আচ্ছা, এটাকে যদি তোমরা তুলে দাও 0.001 কেজি আসবে, যেটা খুশি ব্যবহার করবে। ভি মানে গতিবেগ কত? 400, ওই যে 400 মিটার পার সেকেন্ড আছে, তার মানে আমরা এসআইতে করব। অতএব গতিশক্তি ই ইকুয়াল টু হাফ এম, মানে আমার কত? 0.01 ধরতে পারো, বা 10/1000ও নিতে পারো। ভি স্কোয়ার মানে 400 স্কোয়ার। 400 স্কোয়ার মানে একে কী লিখবো আমরা?
দুবার লিখব। তো একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলো, আর একটা শূন্য দিয়ে এখানে কাটলো, এটা দিয়ে এটা কাটলো, 2 দিয়ে 4কে কাটলে 2 থাকে, 2 ইন্টু 400 মানে 800 কি হবে একক? জুল। কারণ গতিশক্তির এসআই একক জুল। তো লিখবো এখানে নির্ণেয় গতিশক্তি ইকুয়াল টু 800 জুল। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, কারণ ভিডিও অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তবু আমি 16 নাম্বার আলোচনা করে দিচ্ছি। বলেছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান। তাহলে এদের দুজনের কি সমান? গতিশক্তি সমান। কার ভরবেগ বেশি? তো বিষয়টাকে বুঝতে গেলে হালকা বস্তুর ভর ধরবো, হালকা বস্তুর বেগ ধরবো, আর তাদের গতিশক্তি আমরা বের করব। তো আমরা সেই জন্য শুরুতে লিখবো এরকম, ধরি প্রথমে হালকা বস্তুর যার নাম আগে আছে সেটা দিয়ে আমরা শুরু করব। হালকা বস্তুর ভর ইকুয়াল টু ছোট হাতের এম, হালকা বস্তুর বেগ ইকুয়াল টু ছোট হাতের ভি দিলাম এইরকম। অতএব হালকা বস্তুর গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আবার ভারী বস্তুর ভর আমরা ধরলাম, এটাকে আলাদা করে বোঝানোর জন্য বড় হাতের এম, আর ভারী বস্তুর বেগ আমরা ধরলাম বড় হাতের বি ভি। অতএব ভারী বস্তুর গতিশক্তি কেমন হবে? হাফ বড় হাতের এম ভি স্কয়ার। তা প্রশ্ন মতে এই দুটো গতিশক্তি কিন্তু সমান বলেছে। এই ব্যাপারটা বুঝবে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো অতএব আমরা এটি কিউ দিয়ে লিখব যে হালকা বস্তুর গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার ছিল, সেটা ভারী বস্তুর গতিবেগের সমান। এখানকার ভর কিন্তু বড় হাতের এম ছিল। তো হাফ আর হাফ কাটলাম। তো এবারে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমি এটাকে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই একটা এম লিখলাম, অর্থাৎ এমটাকে স্কোয়ার করেছি জন্য নিচে একটা এম নিয়ে এসি, এটারও উপরের এমটাকে স্কোয়ার করলাম, ভি স্কোয়ার তো আগের থেকে আসে, তাই বড় হাতের এম একটা নিচে নেব। আচ্ছা, এটা করার উদ্দেশ্যটা কি আমি বলছি, যে এম স্কোয়ার ভি স্কোয়ার কথাটির নিচে আমি এই উপরের অংশটা আনি, এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এই এম যাবে কোথায়? এই এম কিন্তু যাবে এর জায়গায়, অর্থাৎ এম উপরে আর এই আগের এম এখানেই আছে। তো এটাকে যদি আমি স্কোয়ারগুলো তুলে দিই তাহলে কি পাবো? দেখো ভালো করে, যদি স্কোয়ার তুলে দিই তাহলে উপরে পাবো এম ভি, আর নিচে পাবো বড় হাতের এম বড় হাতের ভি ইকুয়াল টু, এদিকে কি হবে? স্কোয়ার রুট হবে ছোট হাতের এম উপরে বড় হাতের এম নিচে। মানে এটা হালকা বস্তুর ভরবেগ আর এটা ভারী বস্তুর ভরবেগ। এই ভরবেগ কার বেশি সেটাই বের করতে বলছে। এখানে একটা জিনিস এখানে বুঝিয়ে দিই, এখানে ছোট হাতের এম বাই বড় হাতের এম, অর্থাৎ হালকা বস্তুর ভর যার ভর কম, ভারী বস্তুর ভর বেশি, কোনো কম রাশিকে বা কম সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান একের থেকে ছোট হয়। তা যদি এম বাই এম একের থেকে ছোট হয়, তার মানে কি বলতে পারি? স্কোয়ার রুট অফ এম বাই এম এর মানও কি হবে? একের থেকে ছোট। তার মানে এই রাশিটার মান কি? একের থেকে ছোট। তাহলে এই রাশিটার মানও একের থেকে ছোট হবে। অতএব এম ভি বাই এম ভি লেস দ্যান 1। তো কোনো ভগ্নাংশ যদি একের থেকে ছোট হয়, তার মানে ভগ্নাংশের লব ছোট, হর বড়। তার মানে আমরা কি বলবো? কে বড়? এই যে নিচেরটা বড়, এম ভি ইজ গ্রেটার দ্যান এম ভি। এটা কোন বস্তুর ভরবেগ? ভারী। অতএব ভারী বস্তুর ভরবেগ অপেক্ষাকৃত কি হবে? বেশি। এটা আমাদের প্রশ্ন করেছে কোন বস্তুর ভরবেগ বেশি হবে এবং কেন। কেনটাই যে আলোচনাটা করলাম সেটাই হলো কেন।
তো এই চ্যাপ্টারে এইটুকু কোশ্চেনে হয় না আলোচনায়, আরও বেশ কিছু নিউমেরিক্যালস এবং কিছু ছোট বড় সব ধরনের কোশ্চেনে আলোচনার দরকার আছে। আমি আশা রাখছি আরও দুটো পার্ট দেব। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।